আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেটস ডায়েরির নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা কোনো ইনফরমেটিভ ব্লগ হবে না, আজকের একটি ট্যুরের ব্লগ হবে। তো হঠাৎ করে কালকে রাত্রে দিদারের ফ্রেন্ড মেসেজ দেয় যে ডে লং ট্যুরে বের হবে, সারাদিন বাইরে ঘোরাঘুরি করে একবারে রাতে ফিরবে। প্রথমে দিদার রাজি হয়নি, কারণ আমাদের একটি সকালে খুব ইম্পর্ট্যান্ট কাজ ছিল। কিন্তু পরে চিন্তা করলো যে এই সেমিস্টার শেষ, ভ্যাকেশন চলতেছে, এই সময় যদি ঘুরতে না যাওয়া হয় তাহলে নতুন সেমিস্টারটা শুরু হওয়ার পর 3 মাসের জন্য আবার আটকে পড়বে। তাই আমরা আবার ডিসিশন চেঞ্জ করে ফেলি যে আমরা ঘুরতে যাব। প্রথমে জুবায়ের ভাইয়া মানে দিদারের ফ্রেন্ড আমাদেরকে পিক আপ করে, তারপর আমাদের আর একটা সিনিয়র ভাইয়া আছে, ওনাকে পিক আপ করার জন্য আমরা কোকোইটলাম যাই। কোকোইটলাম থেকে আমাদের মূল যাত্রা শুরু হয়। আমরা টোটাল 5 থেকে 6 জায়গা ঘুরেছি সারাদিনে। কোথায় কোথায় ঘুরেছি এবং কি কি করলাম সারাদিন, এই নিয়েই আছে আজকের ব্লগটি। চলুন শুরু করা যাক। সবাইকে পিক আপ করার পর আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল হোপ। হোপ হচ্ছে ভ্যানকুভারের বাইরে কিন্তু বিসির ভিতরে, মানে ব্রিটিশ কলম্বিয়ার আন্ডারেই পড়ে। ভ্যানকুভার থেকে হোপে যেতে গাড়িতে করে প্রায় 1 ঘন্টা 40 মিনিট মতন লেগেছে। জার্নিটা খুবই মজার ছিল, যেহেতু শীতের দিনের জার্নি, তার উপরে দুই পাশে এত সুন্দর সুদৃশ্য যে দুই দিকে দেখতে দেখতে কখন পৌঁছে গেছি মুহূর্তের মধ্যে। আমরা ভিডিও করছিলাম আর একে অপরকে বলছিলাম চোখে যা দেখছি তা অনুযায়ী ভিডিওতে কোনো কিছুই উঠতেছে না, এত সুন্দর দৃশ্য। দেখতে দেখতে চলে এসেছি আমরা আমাদের প্রথম স্থানে। এই জায়গাটির নাম হচ্ছে হোপ স্লাইড সাইড। এই জায়গাটির নাম এটা হওয়ার কারণ মেইনলি এখানেই হাইওয়েটা ছিল। এটার উপর থেকে সকালবেলা একদিন অনেক গাড়ি যাচ্ছিল, এমন সময় পাহাড় ধস হয়। পাহাড় ধস হওয়ার কারণে অনেক গাড়ি পাহাড়ের নিচে আটকা পড়ে যায়। ফায়ার সার্ভিসরা অনেক গাড়ি উদ্ধার করে, কিন্তু সব গাড়ি উদ্ধার করা সম্ভব হয় না। তাই এখনও অনেক গাড়ি এই পাহাড়ের নিচে এখনও ডেবে আছে। অনেক সুন্দর একটি জায়গা, কিন্তু যখন বোর্ডে এই ঘটনা সম্পর্কে জানতে পারলাম তখন খুব ভয় লেগেছিল। এখানে কানাডাতে ভ্যানকুভারের সাইডগুলোতে পাহাড় ধস নাকি প্রায় হয়ে থাকে। তো এই জায়গাটা তারপরে ট্যুরিস্ট জোন টাইপ বানিয়ে নতুন করে হাইওয়ে রোড তৈরি করেছে। এখানে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ প্রকৃতি এনজয় করেছি এবং অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। তারপরে আমরা এখান থেকে আবার রওনা দিয়ে দিই আমাদের দ্বিতীয় গন্তব্যে যাওয়ার জন্য। যেতে যেতে পথে দুই পাশে এত সুন্দর প্রকৃতি দেখে আমরা গাড়ি সাইড করে আবার দাঁড়িয়ে যাই কিছু ছবি তোলার জন্য, আর মেইনলি দেখার জন্য দাঁড়িয়ে। এখন চলে এলাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল। এই জায়গাটার নাম ব্রাইডেল ফলস। এখানে মেইনলি আমরা একটা ঝর্ণা দেখতে এসেছি। ঝর্ণাটা দেখার জন্য প্রথমে আমাদের 20 কিলোমিটার হাইকিং করা লাগবে। যেহেতু পাহাড়ের উপরে ঝর্ণাটি, তাই প্রথমে হাইকিং করা লাগবে। এখানে দুই পাশে অনেক বড় বড় গাছ ছিল। 20 কিলোমিটার হাইকিংয়ের জন্য নাকি 25 মিনিটের মধ্যেই যাওয়া যায়, কিন্তু যেহেতু আমাদের কারো হাইকিংয়ের ওরকম প্র্যাকটিস নাই, তাই আমাদের একটু টাইম লেগেছে। মেইনলি আমার অনেক কষ্ট হয়ে গেছিলো হাইকিং করতে। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকি আর দেখি যে ঝর্ণার পানি নিচের দিকে বয়ে যাচ্ছে। আমরা তখন বুঝতে থাকি যে ঝর্ণার কাছাকাছি চলে এসেছি।
ফাইনালি আমরা ঝর্ণার কাছে যেতে পারি। এটাই সেই ব্রাইডাল ফলস। এটার নাম মেইনলি ব্রাইডাল ফলস দেওয়া মেবি খ্রিস্টান বউরা যে ড্রেসের সাথে একটি ওড়না পরে মাথার পিছনে অনেক লম্বা করে যায়, এটা দেখতে কিছুটা তার মতন, তার জন্য এই জায়গাটার নাম বা এই ঝর্ণাটার নাম ব্রাইডাল ফলস দেওয়া। ঝর্ণা দেখা শেষ করে চলে এসেছি আমরা আমাদের তৃতীয় গন্তব্যস্থলে। আমাদের তৃতীয় ঘোরার জায়গাটার নাম হচ্ছে হ্যারিসন হট স্প্রিং। মূলত বিচের পাশে একটি জায়গা আর্টিফিশিয়াল ভাবে খোদাই করে গরম পানির একটি জায়গা তৈরি করা হয়েছে, যেখানে ট্যুরিস্টরা এসে সামার টাইমে ওদের ভ্যাকেশনটা অনেক এনজয় করে। এই লোকেশনটা ফ্রেজার ভ্যালি চিলওয়েকের একটু সাইডেই পড়ে। বিচে একটি লম্বা পিয়ার করে দেওয়া হয়েছে, যেটা সামনে যে মানুষ পাহাড় এবং বিচ দুটা সৌন্দর্যই দেখতে পারে। পিয়ার বলতে আসলে ঘাট বোঝানো হয়। দেখতে দেখতে আমাদের 3টা জায়গা ঘোরা অলরেডি শেষ, এখনো আরো 3 জায়গার মতন বাকি আছে। আমাদের এখন কানাডাতে 4টার সময় সন্ধ্যা হয়ে যায়, তাই আমরা বিচ দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে যায়। এরপর আমরা নেক্সট গন্তব্যে রওনা দিয়ে দিই। আর আমাদের প্রচণ্ড খিদাও লেগে গিয়েছিল, তো রাস্তায় যেতে যেতে আমাদের বৃষ্টিও শুরু হয়ে যায়। আমি খাবার ফুটেজটা নিতে ভুলে গিয়েছিলাম, যেহেতু আমাদের এত বেশি খিদা লেগে গেছিলো, আমরা খাবার দেখে তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিই। এরপরে আমাদের নেক্সট গন্তব্যের জন্য আবার রওনা দিই। চলে এসেছি আমরা চিলওয়েকের ডাউনটাউনে। এটি খুব ফেমাস একটি জায়গা। এখানে মেইনলি ক্রিসমাস অথবা 31স্টের জন্য অনেক আলোকসজ্জা করা হয়েছে। এটা একটি মার্কেট। এই মার্কেটের পুরো গলিটা ধরে এত সুন্দর লাইটিং করা হয়েছে। আমরা এটা দেখার জন্য মেইনলি এখানে নামি। এত বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আমরা তাড়াতাড়ি আমাদের দেখা শেষ করে আবার গাড়িতে উঠে যাই এবং চলে আসি হোয়াইট রকে। হোয়াইট রকও একটি বিচের পাড়, যেখানে আরেকটি বড় ঘাট রয়েছে। এই ঘাটটি প্রথম যে ঘাটে আমরা গিয়েছি তার চেয়েও অনেক বড় ঘাট, কিন্তু বৃষ্টি আর রাত হয়ে গিয়েছিল দেখে আমি আর ঘাটের সামনে পর্যন্ত আর যাইনি, যেহেতু ঠান্ডাও আস্তে আস্তে অনেক বাড়তেছিল। বৃষ্টি হলে ঠান্ডা বাড়ে, তাই আমরা এখানে আলোকসজ্জা পর্যন্ত দেখে আবার গাড়িতে উঠে পড়ি।
এই যে লাইটের শেষ মাথা পর্যন্ত এই পিয়ারটি। দেখতে দেখতে চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশনে। এটা হচ্ছে লাফার্জ লেক। লাফার্জ লেকটা মেইনলি কোকুইটলামের ভিতরে পড়েছে। এত বৃষ্টি পড়তেছিল কেউ আর গাড়ি থেকে নামেনি, যেহেতু ওরা আগেও কয়েকবার এই লাফার্জ লেকটার ভিউ দেখেছে, তাই আমি আর দিদার খালি নামি। মেইনলি এখানে বড় একটি লেক আছে, যে লেকের চারপাশে হাঁটার জায়গা আছে। সেই হাঁটার জায়গাটা ধরেই পুরো লাইটিং করে সাজানো হয়েছে, খুব সুন্দর সুন্দর সিনারি দেওয়া হয়েছে। প্রথমে আমি মনে করেছিলাম লেকটা দেখা যাবে না, কারণ এত অন্ধকার রাত হয়ে গেছে, কিন্তু লেকটা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছিল। এখানে বাচ্চা নিয়ে আসলে অনেক আনন্দ পাবে এত সুন্দর ডেকোরেশন দেখে। তাছাড়া এই সুন্দর সাজানো প্রত্যেক বছরই একবার করা হয় ক্রিসমাস উপলক্ষে, ফুল ডিসেম্বর মাসটা থাকে। ব্যাক করে ফেলতেছি, এত বৃষ্টির মধ্যে তো ঘোরা সম্ভব না। আর বাকিরা যেহেতু গাড়িতে বসে আছে, দুইটা বড় হরিণ আছে। ও এটা কাঠের। এইটাই আমাদের আজকের লাস্ট ট্যুর, তারপরের গন্তব্য বাসা। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।